সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এসেছি বগুড়া জেলার ধুনট উপজেলায় মাসকালাইয়ের একটি মাঠে এসেছি। তো এই মাসকালাইয়ের নাম আমরা সবাই জানি, সবাই হয়তো খেয়েছি। মাসকালাইয়ের যে ব্যবহার, এটি কিন্তু অত্যন্ত একটি সুস্বাদু একটি ডাল, এবং এর যে ডালের যে আটা করা হয়, একটি অঞ্চলের মানুষ, বিশেষ করে বলবো যে রাজশাহী অঞ্চলের মানুষ এই আটা করে এই মাসকালাইয়ের রুটি খেয়ে থাকে। তাদের এটি একটা প্রধান খাবার, ঐতিহ্যবাহী খাবার। তারা মূলত বেগুন ভর্তা, হাঁসের মাংস দিয়ে এই মাসকালাইয়ের রুটি খেয়ে থাকে। এবং রাজশাহী শহরেও অনেক অভিজাত হোটেল হয়েছে যেগুলোতে মাসকালাইয়ের রুটি পাওয়া যায় এবং অনেক খরচ করে সে মাসকালাইয়ের রুটি খেতে হয়। আরেকটি ভালো ব্যবহার আছে মাসকালাইয়ের, সেটি হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটি বাঙালি পরিবার এই শীতকালে মাসকালাইয়ের যে কুমড়ো বড়ি, সেটি কিন্তু তারা খেয়ে থাকে। এটি সারা বছরই পাওয়া যায়, তবে ঘরোয়াভাবে আমাদের মা চাচি, খালা নানিরা কিন্তু এই মাসকালাইয়ের বড়ি, নতুন ডাল নামলে সেই ডাল দিয়ে তারা মাসকালাইয়ের বড়ি শীতকালে বানাতো, এবং এটি মোটামুটি পুরো শীতকাল কিন্তু তার মাসকালাইয়ের বড়িটা বিভিন্নভাবে মাছের সঙ্গে, বিভিন্ন সবজির সঙ্গে তারা খেত। তো যাই হোক, আমি বিভিন্নভাবে বলবো যে মাসকালাই এমন একটি ডাল, এটি কিন্তু সাইড এফেক্ট নেই। যে মসুরের ডালে অনেকেরই সমস্যা, অ্যালার্জি, ইউরিক অ্যাসিড বাড়ে বা বিভিন্ন ধরনের। মাসকালাইয়ের ডাল কিন্তু বেশ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং সুস্বাদু একটি ডাল, যেটি ঘরোয়াভাবে গুঁড়ো করে অনেকে এটা রান্না করে থাকে। আর মাসকালাই সবাই আবাদ করতে পারে। মাসকালাইয়ের জন্য আলাদা কোনো জমি লাগে না, মানে রাস্তার ধারে, পুকুর পাড়ে, নদীর পাড়ে, চরে, বাড়ির পিছনে, বাড়ির সামনে, যে কোনো ফাঁকা জায়গায় আপনাকে চাষ করতে হবে না। শুধু বীজ কিনে ভাদ্র মাসে আপনি ছিটিয়ে দেবেন, দেখবেন যে আপনার ওখানে মাসকালাইয়ের গাছ হয়ে গেছে, কিছু না কিছু মাসকালাই আপনি পাচ্ছেন। এর আলাদা কোনো জায়গা স্পেশালি লাগে না। তারপরও রাজশাহী, বগুড়া এলাকায় কিছু জায়গায় যেগুলো উঁচু জায়গা, সামনে ভুট্টা করা হবে, সেরকম জায়গায় একটি মধ্যবর্তী ফসল হিসাবে মাসকালাইয়ের চাষ করছেন। এবং দিন দিন বাংলাদেশে মাসকালাইয়ের কিন্তু দাম বেড়ে যাচ্ছে, এখন অনেক টাকা দাম। এক পোয়া মাসকালাই যদি আপনি কিনতে যান, প্রায় 50 টাকা দিতে হয়। তো সুতরাং এটি এখন একটি দামি ফসল, প্রচলিত হলেও এটি কিন্তু দামি ফসল, এবং মাসকালাই আবাদ খরচের তুলনায় এটাতে লাভ অনেক বেশি আছে। তো যাই হোক, আমি মাসকালাই একটি জমিতে রয়েছি। এখন কার্তিক মাস, মাসকালাইয়ের সিজন শেষের দিকে। এই মুহূর্তে মাসকালাইয়ের মাঠে ফল এসেছে, গাছে ফল ধরেছে, সেই সাথে কিছু রোগবালাইও দেখা যাচ্ছে। আমি মাসকালাইয়ের কিছু রোগবালাই নিয়ে কথা বলবো। আমার হাতে একটি স্যাম্পল এখান থেকে আমি কালেকশন করলাম। দেখেন যে মাসকালাইয়ের এই পাতাটা হলুদ হয়ে গিয়েছে। এটি মাসকালাইয়ের এই মুহূর্তে খুবই প্রধান একটি রোগ। এই রোগটির নাম হচ্ছে আসলে মোজাইক রোগ, অর্থাৎ ভাইরাসজনিত একটি রোগ। এই রোগের কারণে এই মাসকালাইয়ের ফলন মারাত্মকভাবে ব্যাহত হয়। তো এটি আসলে প্রতিরোধ করার মতো কোনো ঔষধ এই মুহূর্তে মার্কেট, যে সকল কীটনাশক আছে সেটা দিয়ে কিন্তু ভাইরাস দমন করা যায় না। তো তাই এই বীজ কেনার সময়, যেমন এই জমিতে আমি দেখতে পাচ্ছি যে মোজাইক রোগের আক্রমণ আছে। যদি কেউ এই বীজ জমি থেকে আবার বীজ রাখেন, তাহলে কিন্তু এই বীজ দিয়ে আবার যে জমিতে আগামী বছর বপন করবেন, সেখানে এই রোগের আবির্ভাব হবে। তো যে কারণে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করা। সেকেন্ড আরেকটি অপশন আছে, সেটি হলো যে কিছু জাপ পোকা বা হোয়াইট ফ্লাই, সাদামাছি, কিছু পোকামাকড় আছে যারা এই জমিতে ঘুরে বেড়ায়। এরা কী করে, রোগাক্রান্ত একটি গাছ থেকে রস খেয়ে এসে যদি একটি ভালো গাছে রস খায়, তাহলে ওই রোগটা, মোজাইক ভাইরাসের যে ভাইরাস ছড়িয়ে পড়ে আরেকটি পাতাতে ছড়িয়ে পড়ে। আরেকটি রোগ দেখাবো, সেজন্য আমাদেরকে ওই আপনার এই ভেক্টর বা বহনকারী যে পোকামাকড়, এগুলো যাতে জমিতে না হয়, এজন্য আমাকে একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। সেটি এবার ইমিডাক্লোরোপিড গ্রুপের হতে পারে, এমনকি সাইফারমেথ্রিন গ্রুপের হতে পারে। যে এই ধরনের যদি আমরা একটা স্প্রে করি, তাহলে ওই পোকাগুলো আসবে না। আরেকটি পোকার ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে এই পাতাগুলো দেখতে পাচ্ছেন যে ছিদ্র ছিদ্র করে কুড়ে কুড়ে খেয়েছে। এগুলো কিন্তু মোটামুটি বেশ বড় বড় ছিদ্র তৈরি হয়েছে। তো এই ছিদ্রগুলো কিন্তু কিছু লেদা পোকা আছে, পাতা খেকো পোকা আছে, তারা কিন্তু এই পাতাগুলো এইভাবে খেয়ে ফেলেছে। লেদা পোকাগুলো ছোটো থাকতে বিভিন্ন পর্যায়ে, বাড়ন্ত বয়সে এই পোকাগুলোর আক্রমণ হয়। তো এইটা এক ধরনের লেদা পোকা এখানে আছে। তো এই লেদা পোকাকে কন্ট্রোল করতে হবে, নাহলে পাতা যদি আপনার এরকম ছিদ্র ছিদ্র হয়ে যায়, তাহলেও কিন্তু ফলন কমে যাবে, পটের সাইজ ছোটো হবে, ভিতরে দানা ছোটো হবে।
তো এই জন্য আমাদেরকে সন্ধ্যাবেলা একটি সাইফারমেথ্রিন গ্রুপের ঔষধ বা সাকসেস স্পিনোসট গ্রুপের ঔষধ অথবা আপনি যে কোনো ধরনের কন্ট্যাক্ট পয়জন এগুলো সন্ধ্যাবেলা যদি আপনি স্প্রে করেন তাহলে এই লেদা পোকা আক্রমণ থেকে বাঁচবে। আপনি দিনের বেলা চড়া রোদে স্প্রে করলে কিন্তু এটা ভালো ফলাফল পাবেন না, কারণ পোকাগুলো এই মুহূর্তে মাটিতে কোথাও লুকিয়ে আছে, ঠান্ডা জায়গায় তারা লুকিয়ে আছে, তো গায়ে না লাগলে তারা কিন্তু মারা যাবে না। এজন্য এই লেদা ধরনের পোকা বা পাতা খেকো পোকা যদি আপনি দমন করতে চান তাহলে আপনাকে সন্ধ্যাবেলা স্প্রে করতে হবে। আরেকটি রোগ বলবো না, পোকা, এই যে দেখেন যে পট ছিদ্রকারী পোকা, এই পটটি দেখেন যে কালো হয়ে গেছে এবং এটা একটু সুন্দর একটা ছিদ্র তৈরি হয়েছে। এই ছিদ্রের মধ্যে ভিতরে হয়তো একটি পোকাও আছে। তো এটার যে তার যে বলবো তার যে খাওয়ার পরে যে সকল তার বিষ্ঠা, এই বিষ্ঠাগুলোও কিন্তু এর ভিতরে আছে, কালো আকারে এখানে আছে বিষ্ঠাগুলো। তো এই লেদা পোকাগুলো এই ছিদ্রকারী পোকা ফল ছিদ্র করে ভিতরের যে ডাল জাতীয় যে ডালের দানাগুলো রয়েছে এই দানাগুলোকে সম্পূর্ণভাবে খেয়ে ফেলছে। এটিও কিন্তু যদি বেশি আকারে আক্রমণ করে তাহলে ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে। তো এটির জন্য একই কথা যে আমাদের মাজরা পোকা বা আমরা ছিদ্রকারী পোকার জন্য যে ধরনের ওষুধ ব্যবহার করি, যেমন ইনসেপিও বা আলটিমা প্লাস বা এভামেকটিন গ্রুপের অন্য কোনো ঔষধ অথবা কার্টাপ গ্রুপের ঔষধ আমরা যদি বিকেলে স্প্রে করি তাহলে এই ফল ছিদ্রকারী পোকা থেকে আমরা বাঁচতে পারবো। তো সুতরাং আমি আশা করব যে যাদের মাসকালাই রয়েছে, মাসকালায় তারা এই ধরনের উদ্যোগগুলো নেবেন, এই ধরনের দমন ব্যবস্থাগুলো নেবেন। তা আমি এই মুহূর্তে কথা বলবো আমার এই উপজেলায় কর্মরত আছেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ সোহেল রানাকে আমি বলবো যে মাসকালাই নিয়ে আসলে কিছু বলার জন্য। ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে ধুনট উপজেলায় কর্মরত রয়েছি স্যার। আমাদের এই ধুনট উপজেলায় এবছর 120 হেক্টর জমিতে মাসকালাই চাষ হয়েছে। তার মধ্যে বাড়ি মাসকালাই 3, বাড়ি মাসকালাই 4 এই ধরনের জাতগুলাই বেশি চাষ হয়েছে। আর এটা স্যার অত্যন্ত স্বল্প জীবনকাল বিশিষ্ট একটা ফসল স্যার। 65-70 দিনের মধ্যেই এটা হারভেস্ট করা যায়। যে কোনো দুইটা ফসলের মধ্যবর্তী আমরা যদি মাসকলাইটা বপন করি তাহলে দেখা যাবে যে খুবই স্বল্প খরচে, এখানে বীজ বপন করা ছাড়া অন্য কোনো যত্নই নিতে হয় না। সারের প্রয়োজনও খুবই কম, তে অল্প সময়ে এবং অল্প খরচে আমরা এই মধ্যবর্তী দুটো ফসলের মধ্যে এই মাসকলাই চাষ করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারব। কি মাসে লাগাবে আর কি মাসে কাটবে? এটা স্যার ভাদ্র মাসে লাগাবে, আর এখন স্যার কার্তিক মাসের শেষের দিক, আর 10 থেকে 15 দিনের মধ্যে এটা কাটার উপযোগী হয়ে যাবে স্যার। পাশাপাশি এই মাসকলাই চাষের আরেকটি সুবিধা হলো এই মাসকলাইয়ের শিকড়ে নডিউল দেখা যায়। এই নডিউল আমাদের যে বাতাসে যে নাইট্রোজেন রয়েছে এই নাইট্রোজেনটাকে এই নডিউলে এটা জমে রাখে। তার কারণে আমরা যে ইউরিয়া সারটা দেই এই ইউরিয়া সারের প্রয়োগ কম করলেও কিন্তু হয়ে যায়, কারণ এই মাসকলাই বা এই ডাল জাতীয় যেসব ফসল রয়েছে, লিগুমিনেসি ফ্যামিলির যেসব ফসল রয়েছে সেগুলো কিন্তু এদের শিকড়ের নডিউল সৃষ্টির মাধ্যমে নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে রাখে, অর্থাৎ এটা জমে রাখে। তার কারণে আমাদের ইউরিয়া জাতীয় যেসব সার আর কি, ইউরিয়া বা ড্যাব যেখানে নাইট্রোজেন থাকে সেগুলোর অনেক কম প্রয়োগ করলেও এটা খুব ভালোভাবে হয়ে থাকে। তো এটা এই দিক থেকেও আমি বলবো এটা একটা সার সাশ্রয়ী ফসল। এই ফসল চাষাবাদ করলে ইজিলি এটা বিঘায় 3 থেকে 4 মণ এটা ইজিলি হয়ে থাকে। তো এটা খুব অর্থকরী একটা ফসল হবে। তো আমরা শুনলাম মাসকলাই চাষ সম্পর্কে। মাসকলাই চাষের যে সকল উপকরণ লাগে এটি খুবই সামান্য। 1 বিঘা জমিতে মাত্র 5 কেজি মাসকলাইয়ের বীজ লাগবে এবং সেটা ছিটে দেওয়ার পরে আপনার হয়তোবা সেগুলো যখন বেড়ে উঠবে 20 থেকে 25 দিন বা 1 মাস বয়সে আপনি 5 কেজি ইউরিয়া সার একটু যদি বিঘা প্রতি ছিটিয়ে দেওয়া যায় তাহলে মাসকালাই হয়ে গেল। আসলে বাড়তি আর কোনো সার লাগে না, পূর্ববর্তী ফসলের জমিতে যে সার ছিল সেটাখান থেকেই কিন্তু মাসকালাই হয় এবং তেমন কোনো নিড়ানি নেই। আপনি দেখছেন যে এই জমিতে কিন্তু অনেক ধরনের আগাছা রয়েছে, ঘাস রয়েছে, এর মধ্যেই কিন্তু মাসকালাই টিকে আছে। এটি খুবই একটি শক্তিশালী একটি ফসল ও সকল ধরনের প্রতিযোগিতায় সে টিকে থাকতে পারে। তো যাই হোক, আমি আশা করব যে আপনাদের এই ভিডিওটি মাসকালাই সম্পর্কে জেনে ভালো লাগলো। এটি কিন্তু মাটির গুণাগুণ রক্ষা করে। আমি যারা মাসকালাই আবাদ করেছেন বা করবেন ভবিষ্যতে তারা মনে রাখবেন কখনো আপনি মাসকালাই টান দিয়ে ছিঁড়ে নিয়ে যাবেন না, যাতে আপনি
এই গাছটা পুরোটা আপনি ছিঁড়ে নিয়ে চলে যাবেন না। গাছটাতে দেখেন যে অনেক পট ধরেছে, সুন্দর এখনো ফুল আছে এবং ফলও ধরেছে। তো এটি এইভাবে টান দিয়ে নিয়ে দেওয়া যাবে না, এটা কাস্তে দিয়ে এর গোড়াতে কেটে কেটে, যাতে এই পর্যন্ত এই পার্টটা, শিকড়ের এই পার্টটা যেন মাটিতেই থেকে যায়, শুধুমাত্র উপরের পার্টটা কেটে নিয়ে যাবে। এতে হবে কি, মাটিতে জৈব পদার্থ বেড়ে যাবে, মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে, মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে। আর উপরের পার্টটা নিয়ে যে শুকিয়ে এটি হারভেস্ট করা হয় এবং এটি পরবর্তীতে ডালগুলো ঝেড়ে শুকিয়ে আবার সংরক্ষণ করা হয়। মাসকালাইয়ের আরেকটি উপকারী দিক হচ্ছে যে এই কার্তিক মাসে গোখাদ্যের মারাত্মক সংকট চলে। যারা আগাম ধান কাটতে সেখান থেকে কিছু কাঁচা কারি পাওয়া যায়। আর এই মাসকালাইয়ের যে লতাপাতা, এই লতাপাতা কিন্তু মাসকালাই সংগ্রহ করার পরে এটির যে লতাপাতা, শুকনো লতাপাতা থাকে, সেটি কিন্তু সাইলেজের মতো এটি গরু খেয়ে থাকে, শুকনো খড়ের মতো গরু চাবায় চাবায় খায়। সুতরাং গোখাদ্যের একটি বড় অংশ এখান থেকে আসে এবং এর মাসকালাইয়ের এই অংশে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, গরুর স্বাস্থ্য ভালো হয়। কারণ ডাল জাতীয় ফসলে প্রোটিন বেশি, আমরা কিন্তু সবাই জানি, লেগুমিনেসি গোত্রের এই ফসলে। তো এটি যখন গরু ছাগলদেরকে যখন শুকিয়ে খাবার দেওয়া হয়, তখন গরু ছাগল অনেক ধরনের পুষ্টি পায় এবং প্রোটিনের পরিমাণ ভালো পায়, গরু তাজা থাকে। এজন্য আমি বলবো যে মাসকালাই এমন একটি ফসল যে এর শিকড় থেকে আগা পর্যন্ত, পাতা পর্যন্ত সব কিছুই আমাদের কাজে লাগতেছে এবং আমাদের উপকারে আসতেছে এবং পরিবেশ বান্ধব একটি ফসল, যেটাকে কীটনাশকের পরিমাণ অনেক কম দিতে হয়, সার অনেক কম দিতে হয়, অর্গানিক বলতে গেলে এটা একটি অর্গানিক ফসল। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব দিবেন। দেখা হবে আবার, ধন্যবাদ।